কারণ কি? নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদ সহ ৫ দাবিতে ৮ দল নিয়ে রাজপথে জামায়াত। ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা। আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচারকে ঘিরে নানা জল্পনা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে রাজনীতিতে ফেরাতে চায় ভারত, মত বিশ্লেষকদের। অঘোষিত ৬৩ আসনে ঝুলে রয়েছে বিএনপির ত্যাগী নেতাদের ভাগ্য। মিত্রদের ৪০ আসন ছাড় দেওয়ার পরিকল্পনা হাইকমান্ডের। কপাল খুলতে পারে রিজভী রুমিন ফারহাদের। এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া। ধানের শীষ প্রতীকে নির্বাচনে লড়াইয়ের বার্তা। নেট দুনিয়ায় আলোচনা সমালোচনার ঝড়। বিএনপিতে যোগ দেওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন জুলাই শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ। তারেক রহমানের চাওয়াতে ভিড়লেন জাতীয়তাবাদী দলে। নির্বাচন সামনে রেখে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৮ দল নিয়ে রাজপথে সরব রয়েছে রাজনৈতিক দলগুলো। এবার দাবি আদায়ে সমমনা দলগুলো নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। বৃহস্পতিবার দুপুর ১:৩০টায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান শেষে প্রেস ব্রিফিংয়ে ৮ দলের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ ৫ দাবিতে আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত ৮ দল। তিনি আরও বলেন, জামায়াত ৮ দলের শীর্ষ নেতারা উপদেষ্টা আদিলুর রহমানের সঙ্গে আলোচনা করেছে। স্মারকলিপি পড়ে শুনিয়েছেন। শিল্প উপদেষ্টা তাদের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেননি, বরং প্রধান উপদেষ্টার সঙ্গে ৫ দফা দাবি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন বলেও জানান মিয়া গোলাম পরোয়ার। এদিকে হুঁশিয়ারি দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নভেম্বরের ১১ তারিখ ঢাকায় লাখো জনতার উপস্থিতির আগে জামায়াতের ৫ দফা দাবির প্রতি সম্মান প্রদর্শন করে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নতুবা ঢাকার অবস্থা ভিন্ন হবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা। এর আগে সমাবেশে দেওয়া বক্তব্যে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকার তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। ১০ তারিখের মধ্যে তাদের দাবি না মানা হলে ১১ তারিখে ঢাকা অচল করে দেওয়া হবে। আগে গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হবে না, প্রয়োজনে এই নির্বাচন ২ মাস পরে হবে বলেও কড়া হুঁশিয়ারি দেন মাওলানা গাজী আতাউর রহমান। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই হঠাৎ করে প্রথমবারের মতো আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা। তার এই সাক্ষাৎকার নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা, এমনকি বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের পর তার প্রকাশ্যে সাক্ষাৎকার নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে কি ধীরে ধীরে শেখ হাসিনাকে আনলক করছে ভারত? এমন তথ্য দিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে বলা হয়, প্রায় ৯ মাস আগে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাসভবন ভাঙচুরের পর বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়ে অভিযোগ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনাই সোশ্যাল মিডিয়াতে লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন। ভারতের উচিত তার মুখে রাশ টেনে ধরা। ঠিক তার পরদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে দাবি করে, শেখ হাসিনা যা বলছেন তা তিনি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে এবং ভারত সরকারের সেখানে কোনো ভূমিকাই নেই। সবশেষ গেল ২৯ অক্টোবর বিশ্বের ৩টি আন্তর্জাতিক মিডিয়া আউটলেটে একযোগে শেখ হাসিনার ৩টি আলাদা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। যদিও সেই সাক্ষাৎকারগুলো লিখিত বা ইমেইলে প্রশ্নোত্তরের ভিত্তিতে করা, তারপরও বিষয়টি যে ভারত সরকারের সম্মতিতেই হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই দিল্লির পর্যবেক্ষকদের। বিশ্লেষকদের ধারণা, শেখ হাসিনার ওপর যেসব বিধিনিষেধ শুরুতে আরোপিত হয়েছিল তার অনেকগুলোই ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। এটাকেই অনেকে আনলকিং বলে বর্ণনা করছেন। দিল্লিতে শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক মনোহর পারিক্কর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের সিনিয়র ফেলো স্মৃতি পট্টনায়ক বাংলাদেশ নিয়ে গবেষণা করছেন বহু বছর ধরে। তার ধারণা, এই যে ভারত এখন শেখ হাসিনাকে আরো বেশি করে মুখ খুলতে দিচ্ছে এবং আন্তর্জাতিক মিডিয়াকে সাক্ষাৎকার পর্যন্ত দিতে দিচ্ছে, তার মূলে আছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে প্রাসঙ্গিক রাখার চেষ্টা।
ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসও মনে করেন শেখ হাসিনার এইসব বক্তব্য আসলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার উদ্দেশ্যে। সামনেই নির্বাচন আসছে, ফলে হাতে খুব একটা সময় আর নেই বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। বিএনপির 63 আসনে কারা পাচ্ছেন মনোনয়ন, কাকে ছাড় দেবেন দলের হাইকমান্ড, এ নিয়ে এখন চ্যালেঞ্জের মুখে রয়েছে বিএনপি। একদিকে দলের ত্যাগী নেতা, অন্যদিকে যুগপৎ আন্দোলনের ঘনিষ্ঠজন, সব মিলিয়ে অনেকটা বিপাকে দলের নীতি নির্ধারকরা। যদিও সর্বোচ্চ 40টি আসনে মৃতদের জন্য ছাড় দেওয়ার চিন্তা করছে দলটি, যার মধ্যে যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে। সূত্র বলছে, আসন ভাগাভাগি নিয়ে সবার সঙ্গে বিএনপির অনানুষ্ঠানিক আলোচনা চলছে। তবে ঢাকার ফাঁকা আসনগুলোর মধ্যে কয়টি ছাড় দেবে সেদিকেই এখন সবার চোখ। এদিকে ফাঁকা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হাল ছাড়ছেন না। তাদের দাবি, সঠিক মূল্যায়ন হলে মনোনয়ন তালিকায় ঠাঁই পাবেন তারা। খুব শিগগিরই এই ফাঁকা আসনগুলোর মধ্যে অন্তত 10টিতে দলীয় সম্ভাব্য একক প্রার্থী ঘোষণার সম্ভাবনা রয়েছে। অবশ্য দলীয় প্রার্থী তালিকা ঘোষণার পরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই দলগুলোর নেতারা যেসব আসনে আগ্রহী সে আসনগুলোতে কোনো প্রার্থী দেননি তারা। মিত্ররা প্রার্থীদের নাম ঘোষণা করলেই তারা চূড়ান্ত করবেন। এদিকে বিএনপির সঙ্গে এনসিপির নির্বাচনী জোট বা আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে বলে একটি সূত্র জানিয়েছে। বিএনপি একাধিক কেন্দ্রীয় নেতা জানান, আলোচনা হচ্ছে, কিন্তু কোন আসন বা কতটি আসন তারা চান সেসব নিয়ে কোনো আলোচনাই হয়নি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার নারায়ণগঞ্জে সাংবাদিকদের বলেন, জুলাই সনদ ও সংস্কারের দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে জোটের বিষয়টি বিবেচনা করা হতে পারে, কিন্তু এখন পর্যন্ত তারা এককভাবেই এগিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন। বিএনপির ফাঁকা আসনগুলোর জন্য এখনো অপেক্ষায় দলের বেশ কিছু ত্যাগী নেতা। ঢাকার 20টি আসনের মধ্যে 13টি আসনে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা দিয়েছে বিএনপি। বাকি 7টি আসনে কারা পাচ্ছেন মনোনয়ন সেদিকে এখন সবার চোখ। সূত্র জানায়, সর্বোচ্চ 4 থেকে 5টি আসন ছাড় দিতে পারে বিএনপি। এছাড়া দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে যে কোনো একটি আসনে প্রার্থী করা হতে পারে। অন্যদিকে ঢাকার বাইরেও ফাঁকা আসনে রয়েছে বিএনপির বেশ কিছু হেভিওয়েট প্রার্থী। সেসব মনোনয়ন প্রত্যাশীরা জানান, দ্রুতই তাদের আসনে একক প্রার্থী ঘোষণা চান তারা। বিএনপির একাধিক নীতি নির্ধারক যুগান্তরকে বলেন, সবকিছু হিসাব নিকাশ করেই বিএনপি আসন ছাড় দেবে। ঢাকার আসনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা 17, ঢাকা 10 ও ঢাকা 18 আসন। একটি আসন ছাড় দিলে অন্য দুটি আসন দলের রাখার বিষয়ে তৃণমূলের চাপ রয়েছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ইনশাআল্লাহ একটা নতুন দেশ আমরা গড়ে তুলব। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া দীর্ঘদিন নানা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সম্পৃক্ত থাকার পর এবার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খোদ রেজা কিবরিয়া। তার এই সিদ্ধান্তকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জন্য একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রেজা কিবরিয়া হবিগঞ্জ 1 আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। উল্লেখ্য, বিগত 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন। এদিকে হবিগঞ্জে 1 আসনটি এখন পর্যন্ত ফাঁকা রেখেছে বিএনপি। দলটি এখনও এই আসনে তাদের প্রার্থী ঘোষণা করেনি। রেজা কিবরিয়া বিভিন্ন সময়ে গণফোরামের সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ ও এর বিভক্ত দল আমজনতা দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি আলোচনা কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গেল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য পদ নেন স্নিগ্ধ। এরপর থেকেই চলে আলোচনা। এদিকে বিএনপিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন মুগ্ধ। বৃহস্পতিবার তার ফেসবুক আইডিতে পোস্টে লেখেন, তিনি বা তার ভাই কেউই রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। বর্তমান প্রেক্ষাপট ও নতুন বাস্তবতায় সম্পূর্ণ
ব্যক্তিগত জায়গা থেকে রাজনীতিতে অংশ নিয়েছেন। তিনি লেখেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস রয়েছে। তাছাড়া বিএনপির রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা ২০২৩-এর অনেক জায়গা আছে যেগুলো নিয়ে সরাসরি কাজ করতে তিনি আগ্রহী। জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকার প্রয়োজনীয়তা অনুভব করে তিনি রাজনীতিতে যুক্ত হচ্ছেন। এতে জুলাইয়ের ঐক্য শক্তিশালী ও দীর্ঘায়িত হবে। স্নিগ্ধ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে তরুণদের প্রতিনিধিত্ব করতে। তারও অন্যতম রাজনৈতিক আকাঙ্ক্ষার একটি এটি। এর মাধ্যমে জাতীয়তাবাদী দল এবং তরুণদের মধ্যে সেতু বন্ধন তৈরিতে ভূমিকা রাখতে পারবেন বলেও মনে করেন তিনি।